জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি সমন্বয়কদের চরম গণধুলাই দিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের উপর হামলা করায় এনসিপি নেতাদের গ্রেফতার করার নির্দেশ দিল সেনাপ্রধান। বাংলাদেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিজেদের গরিমা হারিয়েছে, এই প্রশ্নটাই উঠছে। হোঁচট নিয়ে এগোচ্ছে এনসিপি নেতারা, দুষছেন মিডিয়া ট্রায়ালকে। বাংলাদেশের সেনা কু ঘটে গেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা মিলে এই কুটা ঘটিয়েছেন। আপনারা আরো একটি তথ্য আপনাদেরকে দিব। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। সাড়ে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, এই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। 18 বছর চাইলেও শুধু 32 ভাঙছে, আপনারা পুরো দেশকে ভাঙছেন, পুরো দেশকে ভাঙছেন। অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে। এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর সুখবর সুখবর, দারুণ সুখবর। এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে। ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে, দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন, বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি, এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা নয়, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। সাড়ে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব যাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। আপনারা আমাদের সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা। এখন আপনারাই দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কি। আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ, আপনাদেরই কিন্তু কন্ট্রোল করা যায় না। সাধারণ পাবলিকরে কিভাবে আমরা আয়ত্তে আনবো? আপনারা সব সময় মিডিয়ায় বিভিন্ন ভালো ভালো খবর দেন, কিন্তু আপনাকে ভিতরে নিজেকে ডিসিপ্লিনটা যদি একটু আপনারা উন্নতি না করেন তো জনগণের উন্নতি কিভাবে হবে? এখন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা। দেশে পানি বেড়ে যাচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাকসবজির দাম একটু বেড়ে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার আলু, আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে, কিন্তু আলু অত লোকজনে কিন্তু পাচ্ছে না, প্লাস কৃষকেরা আলুর দামও পাচ্ছে না। এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু 1 কেজি দামে 4 টাকা ডিফারেন্স, 5 টাকা ডিফারেন্স, 6 টাকা ডিফারেন্স। এত হয়, ভোক্তারাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু বুনবে না। আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয়, কৃষকের জন্য সুবিধা হয়, ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। কৃষকও ভালো দাম পায় না, ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না। ভাই আমি চাই মধ্যস্বত্বভোগী যারা আছেন। হান্নান মাসুদ ভাল লাগে ছেলেটারে, আমার পরিবর্তন হয়েছে। কে জানে লিখছিল যে মাসুদ গোশত কমা, দুষ্টামি করে লিখছিল। আমি তারে কান্না মাসুদ ডাকতাম, বাট এখন ভয়েসের মধ্যে স্ট্রেংথ আছে। দেখেন, যখন আমরা গরিব থাকি, গরিবের একটাই সম্পদ খালি কান্দা।
বিপদে পড়ছেন কাঁদেন, অভাবে পড়ছেন কাঁদেন, কাঁদতে থাকেন, কাঁদতে কাঁদতে কারো না কারো মন গড়লে একটা চাকরি পাবেন, অথবা 10টা টাকা পাবেন, অথবা একটা পদ পদবি পাবেন। তো এই যে স্বভাব, জন্মগত কান্দুইনা স্বভাব, সেটা কি চাইলেই বদলানো যায়? তবে আস্তে আস্তে বদলায়। হান্নানকে দেখলেই বোঝা যায় টাকা আছে। এখন জামাত এখন আর গাড়ি দিয়ে কিনে জানি না, বাট মোটামুটি তিনি তার প্রটোকলের জন্য গাড়িটা নিয়েই ঘুরেন। এখন মোটামুটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যে, কান্দাও কমে গেছে। এখন আলটিমেটাম আসে কি না এরকম করে না, তবে করতেও পারে। সামনে একটা চেইন কিনতে পারে হান্নান, ভালো লাগবে এরকম টাকাটা। তো যাই হোক, হান্নান অবশ্য পাঞ্জাবি পরে। মূল আলোচনায় আসি। তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে, যেহেতু দলটির একজন এত বড় নেতা, তিনি কথার তো ওজন আছে, নিশ্চয় তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন মুসলিম ভাইয়ের বউয়ের মতন যারা একটু ধরেন সহজ সরল প্রকৃতির আছে, তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করতেছে হান্নানের এই কথা শুনে খেলবো কিতা, সামেদও নাই, এর লাগে আগে ওয়াক আউট দিয়ে লাইছে, বিষয়টা বোঝেন নাই। হান্নান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য, স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন, এটাতে তারা অংশ নেবে না। এই কারণে কইছি কথাটা যে মুসলিমের বউর মতন যারা সরল আছে, তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে, কতটা ভোট পাবে, একটা সংখ্যক পাবে, বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে? ডক্টর ইউনূস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না, এটা মোটামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে, কারণ বিএনপিটা মানবে না। তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে, তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো? এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে, কারণ আপনি দেখেন পাটোয়ারির বক্তব্য, এরপরে নতুন বক্তব্য, এগুলো কিন্তু কানেক্টিভ একটা জায়গায়। মাসুদের অভিযোগ, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। ভাবা যায়, হান্নানকে মূলা দিলেন ডক্টর ইউনূস, তাদেরকে মূলা দিছে জাপানি নাকি দেশি? কোরিয়াতে একটা প্রজাতি আছে মুলাসি আদায়া, একটা অফ টপিকের কথা, আমি দেশে থাকতে মূলা খেতে পারতাম না, কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা, কোনো গন্ধ নাই, মুরগির মাংসের সাথে দিয়ে খাওয়া যায়, গরুর মাংসের সাথে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, মাছ দিয়ে খুব স্বাদ লাগে। আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন, আপনাদের উচিত কোরিয়ান মূলাটার একটা চাষ বাংলাদেশে করা। যাই হোক, আসতেছি আবার আসল মূলায়। তো তার বক্তব্য, সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয়, তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার, ওনার নেতৃত্বে সরকার গাদ্দার। হান্নান কান্না করার সুযোগ নাই, হান্নান এখন নেতা হয়ে গেছে। হান্নান বলছে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদে, কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে নির্বাচনটা দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল। তার মানে কি ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে ভাগে যাবেন? সেফ এক্সিট আমরা এটাই বুঝি অতীতে যা দেখছি। তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো সেই বিষয়ে কোনো সমাধান হয়নি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে, ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে তো অনেকগুলা জিনিস কানেক্টেড আছে। এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে। আর এই যে ভাষা প্রয়োগ দেখেন, যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার, মানে ডক্টর ইউনূসকে তো আপনারাই বসাইছেন, এখন কেন ওনাকে গাদ্দার মনে হচ্ছে? আপনাদের কোন একটা দাবি যদি তাহলে উনি না মানেন, তাহলে উনি গাদ্দার। 20% মাইন্ড কার্ড চিপায়। বেশ কয়েক মাস আগের কথা, সেনানিবাসে সেনা প্রধানের করা মন্তব্যের পর চাউর হয়েছিল মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। নাহিদ ইসলাম এই খবর সামনে নিয়ে এসেছিলেন, কিন্তু শেষমেশ সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদল করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকিবহাল মহল বলছে পদত্যাগ করতে যাওয়াটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী 2-1 মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, তাতে ইউনূস নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। সেই কারণে তিনি সসম্মানে বিদায় নেবেন, এইরকম একটি ধারণা আলোচনা হতে শুরু করেছে। আদৌ এটি গুজব নাকি সত্যিই তিনি পদত্যাগ করবেন? নতুন করে কোনো নাটক হতে চলেছে বাংলাদেশে? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? চলুন আলোচনা করা যাক। কেন মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা উঠছে? এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে বা যারা ইউনূসকে ক্ষমতায় এনেছিল, তারাই এমন একটি পরিবেশ তৈরি করছে যাতে নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়। সেই পরিকল্পনা ইউনূসের বিরুদ্ধে চলে যাবে। বাংলাদেশে কিছুদিন আগেই দেখা গিয়েছে জামাতের মিছিল এবং প্রতিবাদ, যেখানে তাদের দাবি জুলাই সনদ অনুযায়ী যাতে নির্বাচন হয়, এমনকি বিচার সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না। অর্থাৎ এই শক্তিগুলো প্রত্যেকে চাইছে ইউনূস ক্ষমতায় আরো কিছুদিন টিকে থাকুক, কারণ তিনি ক্ষমতায় থাকলে অনেকের সুবিধা হবে। কিন্তু এটা চাইছে না বিএনপি। বিএনপি চাইছে যত দ্রুত নির্বাচন হোক। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব নয়। পরবর্তীকালে যদিও এনসিপির তরফে বলা হয়েছে এটা দলীয় অবস্থান নয়,
এখানে বিশেষজ্ঞরা বলছেন এনসিপি, জামাত সহ ইসলামী দলগুলি চাইছে যাতে কোনো মতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, অথবা পিআর পদ্ধতিতে যাতে নির্বাচন হয়। প্রয়োজনে তারা আন্দোলনে যাবে, তারপর তারা ঘোষণা করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জামাত এই মুহূর্তে সব থেকে সক্রিয় দল, বিএনপির থেকেও তারা অত্যন্ত সক্রিয়। বিএনপির ভোট পার্সেন্টেজ থাকলেও এইরকম সক্রিয় দল জামাতের মতো এখনো বাংলাদেশে নেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ বলা হয় জামাতের যতজন সমর্থক ততজনই কর্মী রয়েছে, ফলে একসঙ্গে তারা নামলে এবং প্রতিবাদ করলে নির্বাচন হওয়া সম্ভব নয়। আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছে বিশেষজ্ঞরা। মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে যে সম্মানীয় ব্যক্তি, তাতে এমন জটিলতা তৈরি হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবে। কারণ যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল আজ তারাই তার বিরুদ্ধে যাচ্ছে, যেটা আন্তর্জাতিক স্তরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই তার পদত্যাগের বিষয়টি দেখতে পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অনেক হোঁচট নিয়ে এগোচ্ছে এনসিপি, নেতারা দুষছেন মিডিয়া ট্রায়ালকে। এটা ঠিক, মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু সমালোচনার তথ্যপত্রগুলো তারা কি সরবরাহ করছেন না? যেমন সর্বশেষ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে হাঁসের মাংস খেতে রাতের বেলায় যান তিনি নীলা হোটেলে 300 ফিটে, যদি বন্ধ দেখেন, যদি মানে খোলা না পান, তাহলে তিনি এসে ওয়েস্টিনে আড্ডা মারেন বা বসেন। এই যে একটা বড় লোকী ভাবসাব। তারপরে 5ই আগস্টের দিন 5 নেতা চলে গেল কক্সবাজারে, পিটার ডি হার্সের সঙ্গে নাকি বৈঠকের একটা কথা চললো, কিন্তু বিষয়টা দেওয়া হলো সেই 5 স্টার হোটেলে। তারপরে আবার শোকজ করা হলে বললো যে সাগর পাড়ে অনেক চিন্তার খোরাক, জঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায়। দর্শক তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।